হ্যালো এভরিওয়ান। আজ যে সিনেমাটা এক্সপ্লেন করব সেটা খুব রিসেন্টলি বেরিয়েছে। থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝেই গেছো আজকে সিনেমার নাম শয়তান। এটা 2024-এ রিলিজ করেছে এবং এটার অরিজিনাল গুজরাটি মুভির নাম বশ। গুজরাটি এবং হিন্দি দু জায়গাতেই জানকি বরিওয়ালা লিড রোল করেছে। এর বাজেট ছিল 65 crore আর বক্স অফিসে এটা আর্ন করেছে 211 crore। এর IMDb রেটিং 6.8 আউট অফ 10 এবং রটেন টমেটোজে 43% ফ্রেশ। তাহলে চলো শয়তান সিনেমার গল্প ছোট্ট করে জেনে নেওয়া যাক। সিনেমা শুরু হয় একজন লোককে দেখিয়ে যে জঙ্গল থেকে মরা ইঁদুর কালেক্ট করছিল। তার মুখ তখনও দর্শককে দেখানো হয়নি। এরপর সিন কাট হয় এবং কবির ও তার দুই ছেলে মেয়ে ধ্রুব এবং জাহ্নবীকে দেখানো হয়, যেখানে জাহ্নবী ওর বাবাকে ওর স্কুলের বন্ধুদের সাথে লেহ লাদাখ যাবে বলে রাজি করিয়ে নেয়। তবে তার আগে কবির ওর মেয়ের সব বন্ধুদের নাম্বার দিতে বলে এবং ওর লাইভ লোকেশন শেয়ার করার জন্য একটা অ্যাপ ওকে ফোনে ডাউনলোড করতে বলে। জাহ্নবীর লেহ যাওয়ার আগে কবিরের ফ্যামিলি ওদের ফার্ম হাউসে একটা ছোট্ট ট্রিপ প্ল্যান করে এবং পরের দিনই বেরিয়ে পড়ে। বেশ সুন্দর একটা জঙ্গলের মাঝখানে রাস্তা দিয়ে ওরা ফার্ম হাউসের দিকে যেতে যেতে ফ্রেশ হওয়ার জন্য আর কিছু একটু খাওয়ার জন্য একটা ধাবাতে দাঁড়ায়। ধাবাতে কবিরের কাছে চায়ের জন্য 20 টাকা খুচরো ছিল না বলে ও চা নিতে পারেনি। কিন্তু ঠিক তারপরেই আরেকজন ব্যক্তি কবিরের জন্য 2 কাপ আর নিজের 1 কাপ চা নিয়ে তার টেবিলে রাখে। কবির ভদ্রতার খাতিরে ওই ব্যক্তিকে ওদের সাথে বসে চা খেতে বলে এবং সেই ব্যক্তিটিও রাজি হয়ে যায়। এদিকে জাহ্নবী ধাবার খাবারে খুব তেল আর বাটার আছে বলে কোনো কিছুই খাচ্ছিল না। তখন ওই ব্যক্তি, যার নাম বনরাজ কাশ্যপ, জাহ্নবীকে বলে, আমি না হয় এই তেলওয়ালা পরোটাটা খেয়ে নিচ্ছি, তুমি আমার ঘরে তৈরি লাড্ডুটা খাও। আর জাহ্নবী টপ করে লাড্ডুটা মুখে পুরে নেয়। এরপরই জাহ্নবী যেন অন্য কারোর কোনো কথা শুনতেই পাচ্ছিল না। বনরাজ ওকে বলে, ওই অয়েলি পরোটাটা খেয়ে নাও, কারণ খাবারের অপমান করতে নেই। আর জাহ্নবী চুপচাপ ওই পরোটাটা খেয়ে নেয়। তারপর বনরাজ ওকে আবার জল খেতে বলে আর ও সেটাও খায়। আর তারপরে জাহ্নবী বুঝতে পারে কিছু একটা অদ্ভুত হচ্ছে ওর সাথে। জাহ্নবী ওর বাবাকে তাড়াতাড়ি ওখান থেকে উঠে ফার্ম হাউসে যাওয়ার জন্য বলে আর গাড়িতে গিয়ে উঠে বসে। তখন আবার বনরাজ সবার চোখের আড়ালে জাহ্নবীর হাতে একটা বিস্কিটের প্যাকেট দেয় আর ফার্ম হাউসে গিয়ে ওটা খেয়ে নিতে বলে। বনরাজের কথা মতো জাহ্নবী ফার্ম হাউসে পৌঁছেই গাড়িতে বসে আগে বিস্কিটের প্যাকেটটা শেষ করে, তারপর ঘরে ঢোকে। ফার্ম হাউসের প্রপার্টিটা বেশ বড় ছিল। এখানে ঢুকেই কবির এবং ফ্যামিলি বেশ কিছু কোয়ালিটি টাইম ওদের সুইমিং পুলে কাটায়, যেখানে জ্যোতির মোবাইলটাও জলে ডুবে গিয়েছিল। জ্যোতি এরপর ঘরে ঢুকে আগে মোবাইলটাকে চালের বক্সের মধ্যে ঢুকিয়ে দেয় শুকানোর জন্য। আর চুল শুকাতে শুকাতে ছাদে গেলে দেখতে পায় বনরাজ বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে। ব্যাপারটা জ্যোতির মোটেও ভালো লাগে না। কবির পোল থেকে উঠে ঘরে ঢুকতে গিয়ে দেখে বনরাজ অলরেডি ঘরে আছে, কারণ জাহ্নবী ওকে দরজা খুলে দিয়েছিল। বনরাজ কবিরকে রিকোয়েস্ট করে যাতে 10-15 মিনিট ওকে ফোন চার্জ করতে দেওয়া হয়, যাতে ও বাড়িতে ওর মেয়ের সাথে কথা বলতে পারে। কবির তাতে রাজি হয়ে যায়। ঘরে ঢোকার পর থেকেই বনরাজের ব্যবহারে আমূল পরিবর্তন দেখা যায়। জ্যোতি সবটাই লক্ষ্য করছিল এবং ও কবিরকে বলে বনরাজকে এক্ষুনি ঘর থেকে বের করে দিতে, কারণ ধাবা থেকে ফার্ম হাউস অনেকটা দূরে আর বনরাজের কাকতালীয়ভাবে এই ফার্ম হাউস খুঁজে পাওয়া অসম্ভব। এর মধ্যে দেখা যায় জাহ্নবীকে ওর মা ভেজা জামাকাপড় ছাড়তে বলে, কিন্তু ও বনরাজের দিকে তাকিয়ে থাকে। তখন বনরাজ বলে উপরে গিয়ে জামাকাপড় ছেড়ে আবার নিচে এসে ওর কাছে বসতে, আর জাহ্নবী ঠিক তাই করে। ও বনরাজকে বন্ধুদের সঙ্গে লেহ লাদাখ যাওয়ার কথা আর ওর বয়ফ্রেন্ড বিওয়ানের কথা বলে। তখন বনরাজ জাহ্নবীকে জানায় যে ও তো লেহ যেতেই পারবে না, কারণ জাহ্নবী বনরাজের সাথে ওর বাড়িতে যাবে। বনরাজ বারবার জাহ্নবীকে বলতে বলে ওকে,
কিন্তু জাহ্নবী নিজের যেইটুকু কনসিয়াসনেস ছিল সবটুকু দিয়ে নিজেকে ওকে বলার থেকে আটকাচ্ছিল। এমন সময় ধ্রুব জাহ্নবীকে খেলার জন্য ডাকে এবং ধ্রুব বারবার বনরাজের কথায় বাধা দিচ্ছিল বলে বনরাজ জাহ্নবীকে বলে যে যা, তুই আজ ধ্রুবের সাথে এত খেলা খেলবি যেন ওর মধ্যে আর খেলার ইচ্ছে না থাকে। জাহ্নবী তখন ধ্রুবকে নিয়ে বাইরে যায় আর দোলনাতে চড়ায়। জাহ্নবী দোলনা এত জোরে সুইং করছিল যে ধ্রুব প্রায় অজ্ঞান হয়ে যায়। জাহ্নবী না চাইতেও ততক্ষণ অবধি সুইং করছিল যতক্ষণ না বনরাজ এসে সেটা বন্ধ করতে বলে। এই পুরো ঘটনার সময় বনরাজ হাসছিল এবং ব্যাপারটার মজা নিচ্ছিল। আর জাহ্নবী বুঝে গেছিল ও বনরাজের কথা ঠিক একটা পুতুলের মতন মানছে, কিন্তু নিজেকে কিছুতেই আটকে রাখতে পারছে না। বনরাজ ব্যাপারটাকে আরও ভালো করে ওর বাবা মাকে বোঝানোর জন্য একটা ছোট্ট ডেমো দেয়। ও জাহ্নবীকে বলে ওর বয়ফ্রেন্ড বিবানকে ফোন করে বলতে যে ও লে লাদাখ ট্রিপে যাবে না আর ব্রেকআপও করবে, এবং বিবানের নাম্বার যেন ব্লক লিস্টে দিয়ে দেয়। যেমন কথা ঠিক তেমনই কাজ। কবির এটা দেখে বনরাজকে ঘর থেকে টেনে বের করে দিতে যায়। তখন বনরাজ আবার জাহ্নবীকে বলে বাবাকে আটকাও, আমি এখানেই থাকবো। জাহ্নবী নিজের সমস্ত শক্তি দিয়ে কবিরকে আটকায় আর বলে বনরাজ যা বলবে জাহ্নবী সেটাই করবে। কবির আর জ্যোতির শিক্ষিত এবং মডার্ন ধ্যান ধারণার লোক। ওরা বুঝতেই পারেনি বনরাজ জাহ্নবীর উপরে কালো জাদু করেছে। বনরাজ এবার জাহ্নবীকে একবার দাঁড়াতে, একবার বসতে, কখনো কাঁদতে, কখনো হাসতে বলে, এবং ও যা বলে জাহ্নবী তাই শোনে। ও জাহ্নবীকে বাইরে পুলে গিয়ে ততক্ষণ ডুবে থাকতে বলে যতক্ষণ না বনরাজ ওকে উঠতে বলবে। জাহ্নবী তাই করতে যায়, কিন্তু কবির ওকে আটকে দেয়। বনরাজ এরপর ওকে বসতে বলে, তবেই ও শান্ত হয়। কবির আর জ্যোতি ততক্ষণে বুঝে গেছিল ও যে কোনো সময় জাহ্নবীকে দিয়ে সুইসাইড করাতে পারে। ওরা বনরাজকে জিজ্ঞেস করে ও আসলে কি চায়। বনরাজ তখন জাহ্নবীকে বলে আসল কথায় আসার আগে ওদের সবকটা মোবাইল যেন ও ভেঙে দেয় আর ইন্টারনেট এবং ল্যান্ডলাইনের কানেকশনটাও কেটে দেয়। প্লাস ও যেন আসার সময় রান্নাঘর থেকে চা পাতার কৌটোটা নিয়ে আসে। এটা করানোর কারণ ছিল জাহ্নবী সকালে ধাবায় বনরাজের চায়ের গন্ধে নাক ছিটকেছিল, তাই ও জাহ্নবীকে শুকনো চা পাতা খেতে বলে। কবির এসব দেখে জাহ্নবীকে আটকাতে যায়। তখন বনরাজ জাহ্নবীকে কবিরের গালে একটা চড় মারতে বলে, আর খুব স্বাভাবিকভাবে জাহ্নবীও সেটাই করে। বনরাজ এবার জাহ্নবীকে নিজের পা টেপার কাজে লাগিয়ে ওর বাবা মাকে বলে আসল ব্যাপারটা হচ্ছে কবির আর জ্যোতিকে স্বইচ্ছায় জাহ্নবীকে ওর কাছে দান করতে হবে, আর এটাও বলতে হবে যে ওরা জাহ্নবীকে সারা জীবনের জন্য বনরাজকে অর্পণ করছে। কবির এতে পরিষ্কার মানা করে দেয় আর বনরাজকে মারতে শুরু করে। তখনই বনরাজ জাহ্নবীকে বলে ধ্রুবের মাথা ফাটিয়ে দিতে। জাহ্নবী সেই মুহূর্তেই ধ্রুবের মাথা কাঠের সিঁড়ির রেলিংয়ে মেরে ফাটিয়ে দেয়। বাইরে এই সময় প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর তার মধ্যে ওদের বাড়িতে বেল বেজে ওঠে। বাইরে পুলিশি বেলটা বাজাচ্ছিল। বেশ কিছুক্ষণ পর ওরা বাইরে থেকে গেট খুলে ঘরে ঢোকে, কারণ গাড়ি দেখে বোঝা যায় বাড়িতে লোক আছে। ঘরে ঢুকে কবির, বনরাজ আর জ্যোতি গল্প করছে দেখে পুলিশ প্রত্যেককে তাদের পরিচয় জিজ্ঞেস করে। কবির বনরাজকে তখন নিজের বন্ধু বলে পরিচয় দেয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন কবির ফার্ম হাউসে এসেছিল তখন জ্যোতির মোবাইলটায় জল লেগে যাওয়ায় ও সেটা চালের বাক্সে রেখেছিল। তো জ্যোতি সেটা দিয়েই পুলিশকে মিস কল করেছিল, আর পুলিশ তাই জন্যই এসেছিল ওদের বাড়িতে। কিন্তু পুলিশ যখন জ্যোতিকে জিজ্ঞেস করে কে কল করেছিল, তখন জ্যোতি বলে ওর ছেলে প্র্যাঙ্ক করে এই কল করেছে, আর তারপর ফোনটাকে সাইলেন্ট করে রান্নাঘরে লুকিয়ে রেখেছিল, তাই ও ফোন খুঁজে পাচ্ছিল না। এদিকে আমরা দেখি বনরাজ জাহ্নবীকে একটা খোলা সিলিন্ডারের উপর হাতে মাচিস দিয়ে বসিয়ে রেখেছে, যাতে যদি জ্যোতি বা কবির একটুও চালাকি করে তাহলে যেন জাহ্নবী ওই মাচিসটা মারে এবং আগুনে পুড়ে মারা যায়। পুলিশ চলে গেলে ওরা বনরাজকে অনেক টাকা পয়সা আর গয়নাগাটি দিয়ে ওদেরকে ছেড়ে দিতে বলে।
বনরাজ পুরো টাকাটায় আগুন লাগিয়ে দেয় আর বলে ও কোনো মানুষ নয় যে ওকে টাকা পয়সা দিয়ে কিনে নেওয়া যাবে। আজকের রাত আম্রের রাত, যেখানে কখনো কোনো আলো বা শুভ কিছু থাকতে পারে না। আজকের রাতের পর বনরাজ সর্বশক্তিমান হয়ে যাবে এবং নিজেই সৃষ্টিও ধ্বংস করতে পারবে। বনরাজ নিজেকে আহম ব্রহ্মাস্মি বলে, যার মানে আমি ব্রহ্মা বা ক্রিয়েটর, আমি আদি এবং আমি অন্ত। এরপর বনরাজ ঘরে ঢুকে জাহ্নবীকে নিজের গালে প্রচণ্ড জোরে চড় মারতে বলে, কারণ জাহ্নবী জানতো চালের বক্সে মোবাইলটা রাখা ছিল, তাও ও সেটা নিয়ে এসে ভেঙে দেয়নি। এরপরেও বনরাজের অত্যাচার থামে না। ও জাহ্নবীকে নিজের মোবাইলটা হাতে দিয়ে গান চালিয়ে ডান্স করতে বলে। জাহ্নবীর শরীর মন কোনোটাই সঙ্গ না দিলেও জাহ্নবীকে ডান্স করতে থাকতেই হয়। ও ওকে একটু জলও খেতে দেয় না আর বসতেও দেয় না। এরপর বনরাজ জাহ্নবীর হাতে ছুরি দিয়ে ওকে বলে ওর মাকে মেরে দিতে, যদি না ওর মা এক্ষুনি এখান থেকে চলে যায়। জ্যোতি বুঝে যায় জাহ্নবী নিজেকে আটকে রাখতে পারবে না, তাই ও উপরে চলে যায়। বনরাজ এবার জাহ্নবীকে বলে ওকে গার্ড করতে, যাতে ঘুমানোর সময় কেউ বনরাজের আশেপাশেও না আসে, আর যদি কেউ আসার চেষ্টা করে তাহলে যেন জাহ্নবী তাকে ছুরি মেরে দেয়। কবিরের মাথায় এই সময় একটা বুদ্ধি আসে বনরাজকে কাবু করবার জন্য, কিন্তু নিচে জাহ্নবী ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকায় এবং বনরাজকে গার্ড করায় ও সেদিকে যেতে পারে না। বনরাজের ইনস্ট্রাকশন অনুযায়ী ওকে গার্ড করতে দাঁড়িয়ে থেকেই জাহ্নবী ওখানেই বাথরুম করে দেয়, আর এটা দেখে কবির আবার উপরে চলে আসে। জ্যোতি কবিরের মুখ থেকে এই ঘটনা শুনে নিচে ওর মেয়ের কাছে যায়, যাতে ওকে উপরে এনে ওর জামাকাপড় চেঞ্জ করাতে পারে। বনরাজ জ্যোতিকে ওখানেই জামাকাপড় চেঞ্জ করাতে বলে, আর জাহ্নবীকে বলতে না বলতেই ও শর্টস বনরাজের সামনেই ছেড়ে ফেলে। জ্যোতি কোনো মতে জাহ্নবীর প্যান্ট চেঞ্জ করিয়ে দেয় এবং বনরাজের এই নোংরামো সহ্য করতে না পেরে ওর উপর চড়াও হয়, আর নিজের সর্বশক্তি দিয়ে বনরাজকে যতটুকু পারে মারধর করে। বনরাজও জ্যোতির মাথায় মারে এবং জাহ্নবী ততক্ষণে ছুরি খুঁজে নিয়ে যায় জ্যোতিকে মারবে বলে, কারণ ওর শেষ কাজ ছিল বনরাজকে গার্ড করা। কবির এসে কোনো মতে জাহ্নবীকে ধরে ফেলে এবং সিঁড়ির রেলিংয়ে ওকে বেঁধে দেয়। এরপর কবিরও বনরাজের উপর চড়াও হয় এবং ওকে প্রায় কাবু করে ফেলে। তখনই বনরাজ জাহ্নবীকে জোরে জোরে হাসতে থাকতে বলে, যতক্ষণ না জাহ্নবী হাসতে হাসতে মারা যাবে। কবির জাহ্নবীর অবস্থা দেখে বনরাজকে ছেড়ে দেয়, কারণ ও জানতো বনরাজকে মেরে ফেললেও জাহ্নবীর এই হাসি বন্ধ হবে না। বনরাজ এবার বলে জাহ্নবীকেও খুব তাড়াতাড়ি ফ্রি করে দেবে এবং নর্মাল করে দেবে যদি জাহ্নবীকে কবির ওর কাছে দান করে দেয়। কবির এরপরেও রাজি না হলে বনরাজ জাহ্নবীকে বলে ওর ভাই ধ্রুবকে মেরে ফেলতে, আর জাহ্নবীও একটা হিংস্র জন্তুর মতন ধ্রুবকে মারতে চলে যায়। কবির আর জ্যোতি জাহ্নবীকে স্টোররুমে আটকে দিতে চেষ্টা করে, কিন্তু জাহ্নবী নাটক করে ওখান থেকে ওর বাবা মাকেই স্টোররুমে আটকে পালিয়ে যায়। এরপর ও পাগলের মতন ওর ভাইকে সারা বাড়িতে খুঁজতে থাকে। ধ্রুব চালাকি করে ঘরে না থেকে বৃষ্টির মধ্যেই ছাদে চলে গেছিল, কিন্তু বনরাজ সেটা জাহ্নবীকে জানিয়ে দেয়। ও উপরে গিয়ে ছাদের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ধ্রুব সেটা বাইরের দিক দিয়ে আটকে দিয়েছিল। শেষে জাহ্নবী একটা হাতুড়ি দিয়ে মেরে দরজা ভেঙে ফেলে এবং কবির আর জ্যোতিও স্টোররুমের দরজা ভেঙে উপরে উঠে আসে। এরপর কবির জাহ্নবীকে আটকানোর জন্য ছোট্ট সিঁড়ি বেয়ে উপরের ছাদে উঠতে গেলে জাহ্নবী ওর বাবার হাতে ছুরি বসিয়ে দেয় আর সিঁড়িটা টেনে উপরে তুলে নেয়। এই ছুরি বসানোর সিগনিফিকেন্সটা সিনেমার শেষে খুব ভালোভাবে বোঝা যাবে। উপরে উঠতে না পেরে কবির নিচে ছুটে যায়, কিন্তু ততক্ষণে জাহ্নবী ধ্রুবকে ছাদ থেকে নিচে ফেলে দিয়েছিল। জ্যোতি আর কবির ভাবে ধ্রুব মারা গেছে, কিন্তু তখনও ও বেঁচে ছিল। এরপর বনরাজ বলে এখনো সময় আছে, ছেলেকে হসপিটালে নিয়ে যাও আর বাঁচিয়ে নাও, আর জাহ্নবীকে আমার সাথে যেতে দাও। এবার কবির আর জ্যোতি তাতে রাজি হয়ে যায়, নইলে ধ্রুবকেও বাঁচানো অসম্ভব হয়ে যাবে। বনরাজ ওদেরকে ওর সাথে পরের কথাগুলো রিপিট করতে বলে। বনরাজ বলে, আমরা আমাদের মেয়ে জাহ্নবীকে ভগবান বনরাজের কাছে সারা জীবনের জন্য অর্পণ করছি।
আর এই কথাগুলো কবির এবং জ্যোতি বলতে বাধ্য হয়। এরপর বনরাজ জাহ্নবীকে নিয়ে ওখান থেকে চলে যায়। পরের সিনে জ্যোতি ধ্রুবকে নিয়ে হসপিটালের দিকে রওনা দেয়, আর কবির বনরাজের পিছু নেয়। আসলে যখন জ্যোতি আর বনরাজের মধ্যে মারপিট হচ্ছিল, তখন কবির সুযোগ বুঝে বনরাজের মোবাইলে একটা অ্যাপ ডাউনলোড করে দেয়, যেটা দিয়ে ও ওকে ট্র্যাক করতে পারবে। কবিরের নিজের মোবাইলটা ভেঙে যাওয়ায় বনরাজের নাম্বার থেকে ও ওদের চাকর শ্যামকে একটা কল করে রেখেছিল, যেটা দিয়ে ট্র্যাকিং করা সম্ভব হবে। আসলে ওদের ফার্ম হাউসের চাকর শ্যাম কাছেই থাকতো, যে সেদিন পা ভেঙে গিয়েছিল বলে ফার্ম হাউসে যায়নি। এই গোটা সময় কবিরের বাঁ হাতে ঢুকে থাকা ছুরিটাকে ও ওভাবেই কাপড় দিয়ে বেঁধে রেখেছিল, যাতে ব্লাড লস কম হয়। এদিকে বনরাজ জঙ্গলের মধ্যে জাহ্নবীকে নিয়ে এমন এক জায়গায় পৌঁছায়, যেখানে আরও অনেক মেয়েকেই ও বশীকরণ করে রেখেছিল। বনরাজ এই সব মেয়েগুলোকে ডেকে নিয়ে জঙ্গলের মাঝে একটা পোড়ো বাড়িতে পৌঁছায়। ওর কথা মতো আজ রাতেই সবকটা মেয়েকে একসাথেও মুক্তি দিয়ে দেবে। তাই ও সেই রাতের রিচুয়ালের জন্য তৈরি হতে শুরু করে। এই পোড়ো বাড়িটায় অনেকগুলো কালো জাদু করা জিনিস, প্রচুর কালো পুতুল আর একটা লাল পুতুল ছিল, আর একটা বড় অগ্নিকুণ্ড তৈরি করেছিল ওই মেয়েগুলোকে দিয়েই। বনরাজ মেয়েদেরকে বলে, যতক্ষণ ও এই মন্ত্রপুত কালো পুতুলগুলোকে আগুনের দিকে ফেলবে, ততক্ষণ মেয়েরাও অগ্নিকুণ্ডের দিকে এগোবে, আর যখনই ও লাল পুতুলটা ফেলবে, তখন মুক্তির জন্য মেয়েরাও ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দেবে। এই সমস্ত কাণ্ডের সময় আরেকদিকে কবির ও বনরাজের আড্ডায় পৌঁছে যায়। কিন্তু কিছু কিন্নার, যারা ওই ঠিকানাকে রক্ষা করছিল, তারা কবিরকে প্রচণ্ড মারধর করে এবং ইনজিওর করে বনরাজের পায়ের কাছে ফেলে দেয়। বনরাজ নিজেকে সর্বশক্তিমান বানাবে বলে এবং নিজের কথায় সবাইকে নাচাবে বলে এই রিচুয়াল করছিল, যাতে এরপর ওকে কোনো লাড্ডু খাওয়ানো বা কারোর পারমিশন নেওয়ার দরকার না হয়। ও যার দিকে তাকাবে সেই ওর বশে চলে আসবে, এবং ও যা বলবে সেই ব্যক্তি তাই করবে। কবির সেই সময় প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল, কিন্তু সে নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে পাশেই থাকা একটা জ্বলন্ত কাঠ বনরাজের পায়ে মারে। বনরাজ ব্যথায় চিৎকার করে ওঠে এবং কবির ওর জিভটা টেনে ধরে কেটে দেয়, বাঁ হাতে গেঁথে থাকা সেই ছুরি দিয়ে। বনরাজ এতে মাটিতে লুটিয়ে পড়ে, আর মেয়েগুলো এসে কবিরকে ঘিরে ধরে, কারণ বনরাজ ওদেরকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিল যে বনরাজের উপর কেউ হাত দিলে তাকে যেন ওরা কাঁচা চিবিয়ে খায়। কিন্তু কবির এই সময় বের করে আসল তুরুপের তাস। ওর পকেট থেকে ধ্রুবের একটা সাউন্ড রেকর্ডার আর তার সাথে অ্যাটাচড স্পিকার দিয়ে বনরাজের বলা সেই কথাগুলোকে চালিয়ে দেয়। যখন বনরাজ জাহ্নবীর ঘরে বলেছিল ও পুরোপুরি নর্মাল হয়ে যাবে, ও ফ্রি হয়ে যাবে যদি তোমরা জাহ্নবীকে আমার সাথে যেতে দাও, কিন্তু কবির নতুন টেকনোলজির সাহায্যে শেষের কথাগুলোকে কেটে দিয়েছিল। তাই শুধুমাত্র নর্মাল হয়ে যাবে আর ফ্রি হয়ে যাবে এইটুকু কথাই মেয়েরা বারবার শুনতে পাচ্ছিল, এবং এরপর ওরা বশীকরণ থেকে বাইরে বেরিয়ে আসে। এই ঘটনার পর সিন কাট হয়ে কবির ধ্রুব আর জ্যোতিকে হসপিটালে দেখায়, যেখানে ইন্সপেক্টর বলে জাহ্নবীকে নিয়ে ওরা মোট 108টা মেয়েকে উদ্ধার করেছে। এই মেয়েগুলোকে তাদের বাড়িতেও পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বনরাজকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সিনেমার লাস্ট সিনে আমরা আবার একদম প্রথম ঘটনায় ফিরে আসি, যেটা ছিল এর ঠিক 1 বছর পরের ঘটনা। এবার মরা ইঁদুর কালেক্ট করা লোকটাকে দেখানো হয়, যে ছিল কবির নিজেই। বনরাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ কবিরই বনরাজকে একটা কেভের মধ্যে আটকে রেখেছিল এবং ওকে মরা ইঁদুর আর চা পাতা খেতে দিত, ঠিক যেভাবে বনরাজ জাহ্নবী এবং বাকি মেয়েগুলোকে রেখেছিল। বনরাজ নিজেকে শয়তান মনে করত, কিন্তু আজ ও নিজেই কবিরের তৈরি নরকে বন্দী, যেখানে কবির নিজেই ওর ডেভিল বা শয়তান, যে বনরাজকে তার কৃতকর্মের শাস্তি রোজ দিচ্ছে। আর ব্যাস, এভাবেই শয়তান সিনেমা শেষ হয়। বন্ধুরা, তাহলে কমেন্ট সেকশনে জানাও কে কে এই মুভিটা দেখেছো। এক্সপ্লেনেশন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও নতুন নতুন সিনেমার গল্প তোমরা খুব সহজেই শুনতে পাও। আজ তবে এটুকুই।
থ্যাঙ্কস ফর ওয়াচিং।